হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আপনাকে এই মারার পরিকল্পনা নিয়ে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, এটা ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হলো 19 তারিখে। হ্যাঁ। 19 তারিখে বেলা তখন 2টো বাজে, এবং 19 তারিখে সকাল থেকে আমি কিন্তু সেবামূলক কাজে, আমি দলীয় কাজে ব্যস্ত ছিলাম। খানপুকুর অঞ্চলে যাই, গিয়ে ওখানে যারা অসুস্থ তাদেরকে দেখি আমি, এবং ওখান থেকে আমি চালতেবেড়ে অঞ্চলে যাই, কয়লাঘাটাতে। ওখানে গিয়েও আমি মানুষদের সঙ্গে কথা বলি এবং একজন খুবই অসুস্থ, তাকে দেখা করি, আমি তার সঙ্গে পাশে থাকার, পরিবারের পাশে থাকার আশ্বাস দিই। সাথে একটা 11 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে সে সুচিকিৎসা পায়, সে বিষয়ে আলাপ আলোচনা করি। এবং ওখান থেকে আমার সঙ্গে বেশ ভালো রকম একটা লোকজন ছিল। হুম। যখন আমি ভাঙড়ে এসে লোকজনগুলো ছেড়ে দিই, হুম। যে দুপুর হয়ে গেছে, তোমরা সব বাড়ি চলে যাও, যেহেতু কালী পুজো শুরু হবে। তো মোটামুটি আমার ওয়াইফ বাপের বাড়িতে ছিল, এই ভাঙড় খালদার পাড়ায়। হুম। সেখানে আমার আমন্ত্রণ ছিল। হুম। তো যথারীতি আমি সেখানে যাই, হুম। গিয়ে জাস্ট ভাত খেতে বসবো, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। হুম। আমার কাছে হঠাৎ একটা ফোন আসে যে এরকম অদূত আইএসএফ দের কিছু ছেলেদের নিয়ে, কিছু দুষ্কৃতিমূলক ছেলেদের নিয়ে 30টা বাইকে 60 জন মতো আমার কনস্ট্রাকশন সাইটে যায়। হুম। এবং ওখানে গিয়ে প্রচন্ড গালিগালাজ করে। হুম। বেশ কিছু মানে একটা ওখানে একটা রিসর্ট টাইপের, একটা আলা টাইপের করা ছিল, হুম। সেই জায়গাটা ভাঙচুর চালায় কিছু। এবং ওখানে বেশ আমার কিছু কলা টলা ওরা একেবারে ওখান থেকে নিয়ে আসে সেই সময়। হুম। এবং ওই অবস্থাতে আমাকে, শোনো না, এই ছেলেকে একটু ঠান্ডা করাও, ছেলেকে একটু ঠান্ডা করাও। সেই সময় হুম। আমি খবর পাই যে আমার শ্বশুর বাড়ির দিকে আসছে, এবং সবাই সশস্ত্র অবস্থায় আছে। হুম। এবং অস্ত্র ছিল তাদের হাতে? হ্যাঁ, একদম অস্ত্র, সব অস্ত্র ছিল ওদের কাছে। হ্যাঁ। 30টা বাইকে 60 জন ছিল। হ্যাঁ। আমি খবর পাওয়া মাত্র আমার এক দলীয় কর্মী বলে, দাদা তোমাকে একদম পুরো খুনের পরিকল্পনা আজ, হুম। তুমি একটু সরে যাও। হ্যাঁ। আমি জাস্ট ভাত ফেলে রেখে দিয়ে 2 মিনিট হুম। আগে যদি সরে না যেতাম, আমি খুন হয়ে যেতাম। হুম। কারণ যাদেরকে নিয়ে গিয়েছিল তারাই তার আগের দিনকে একটা ছোট্ট লেনদেনের ব্যাপার, হুম। ওই মোদাস্সেরের বুথে একজন মারা গিয়ে, something এর একটা ঘটনা আমরা হ্যাঁ 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 হ্যাঁ, ওটা সেটার টাকাটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। ঠিক আছে। এবং সেই তাদেরকেই সঙ্গে নিয়ে ও যখন আমাকে ধাওয়া করে, আমাকে আফটার আমার পিছনে 30টা বাইক একদম আমাকে তাড়া করে নিয়ে যায়। এবং আমি প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে আমি চিলেতলায় গিয়ে গা ঢাকা দিই, আমারই কোনো কর্মীর বাড়িতে। কিন্তু আচ্ছা। ওরা বানিয়াড়ায় যারা আমার কর্মী আছে, ভোগালী 2 অঞ্চলে বানিয়াড়া, হ্যাঁ। 3টে বুথে ওরা ঢোকে। হ্যাঁ। এবং যারা যারা আমার লোকজন আছে তাদের বাড়িতে ঢোকে, ঢোকে চেকিং করে হ্যাঁ। যে এখানে আছে কিনা। একদম পুরো আমি পুরো খুন হয়ে যেতাম ওই দিনে। 100-100 আমাকে মার্ডার করে দেওয়া হতো ওই দিন। আচ্ছা, ছিল অদূত ছিল, অদূত ওদের তৃণমূল নেতা, অদূত। হ্যাঁ, তৃণমূল কর্মী। তাহলে আপনিও তো একজন তৃণমূলের, কংগ্রেস থেকে বা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান, বেশ ভালোই ছিল, আপনি প্রোগ্রামও অ্যাটেন্ড করছিলেন। হঠাৎ করে এরকম একটা ষড়যন্ত্র কিভাবে? রেজ্জাক খান মতো তো এরকম একটা ষড়যন্ত্রের শিকার হতে চলেছিলেন। এখানে এখানে দেখুন, এখানে আমি যখন কংগ্রেসটা করি হুম। তখন কিন্তু আমার একটা বিশাল প্রভাব ছিল, আপনারা জানেন। হুম। গোটা ভাঙড় বিধানসভা জুড়ে আমি একটা তৃণমূলেরই বিরুদ্ধে একটা সংগঠন খাড়া করেছিলাম। হুম। সুতরাং আমার যে স্বচ্ছ ফেস, বা আমি যেভাবে মানুষের পাশে দাঁড়াই, হুম। যখন তৃণমূলে একটা ব্যাপক অঙ্কের লোকজন নিয়ে যোগদান করেছি, আমার সেই একটা জনপ্রিয়তা, ভাঙড়ের কোন নেতার যা না জনপ্রিয়তা আছে, সবার উপরে আমার জনপ্রিয়তা একটু বেড়ে যায়। তৃণমূলের কয়েকটা মিটিং আপনি ব্যাপক মানে জনসাধারণ নিয়ে ব্যাপক প্রোগ্রাম করেছে, সেটা আমরা দেখি। যে আমার যে উত্থান, এইটা কিন্তু তৃণমূলের নেতারা কেউ মেনে নিতে পারছে না। ভাঙড়ে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা, তারা মেনে নিতে পারছে না। সুতরাং একদম পরিকল্পনা, যে ব্লক সভাপতি পদটা খালি আছে, হয়তো এই নিয়ে নেবে, এরকম একটা কোনো যে ওকে এরকম দেওয়া যাবে না, এরকম একটা ষড়যন্ত্র না? না, এটা আমি ষড়যন্ত্র বলে বলবো, যে ব্লক সভাপতির জন্য যে ষড়যন্ত্র হয়েছে এটা না। আমার যে উত্থান বা আমার যে জনপ্রিয়তা মানুষের কাছে বেড়ে গেছে, সেইটা এদেরকে সহ্য হচ্ছে না। যে এ যখন উঠে গেছে, তাহলে তো আমরা
আর দুর্নীতিটা করতে পারবো না, কারণ আমি তো সবসময় দুর্নীতির বিরুদ্ধে। আমি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, আমি কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য যোগদান করেছি, দুর্নীতি করতে নয়। আমি যদি আমার সারা জীবন আমি রাজনীতি করি, তা কোনোদিনও 5 টাকা কেউ জীবনে দুর্নীতি দেখাতে পারবে না, কারণ সেই রক্তে পয়দা আমরা নই, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হলো, আমার কোনো অভাব নেই যে আমার দুর্নীতি করতে হবে বা রাজনীতি করে খেতে হবে। আমি মানুষের জন্য রাজনীতি করা একজন মানুষ। সেক্ষেত্রে আমার শত্রুতা এরাই করলো, এই তৃণমূলের লোকজনই করলো। আমি 100 মার্ডার হয়ে যেতাম ওই দিনে। উপর আল্লাহ আমার বাঁচানোর মালিক, আর হেল্লা আমার একটা তৃণমূল কর্মী ছিল, আমি মার্ডার হয়ে যেতাম ওই দিন। আমি মার্ডার হয়ে গেলে আপনি বলছেন যে ওদুত নামে, আরে শোনো না, ছেলেকে একটু নিয়ে যাও, প্রেসের লোকের সাথে কথা বলছি আমি। নিয়ে যাও ছেলেকে তাইতে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি বলছেন ওদুত মোল্লা এবং সঙ্গে আইএসএফ। ওদুত মোল্লা তো তৃণমূল কর্মী, তাহলে আইএসএফ এর লোক এখানে কিভাবে আছে? দেখুন, ওদুতের কোন সংগঠন বলে কিছু নেই। ওদুত মোল্লা হচ্ছে একটা চিটিং বাজ। ও এর আগে মানে এই রাজনীতিতে ঢোকার আগে ও সিপিএম করতো এবং চিটিং বিজনেসের সঙ্গে জড়িত ছিল। আপনারা এলাকায় খোঁজ নিলে বুঝতে পারবেন। ওনার একটা চিটিং অফিস ছিল, সেখান থেকে লোন দেওয়ার নাম করে বহুত কেলেঙ্কারি আছে ওর নামে। আর এর চালচুলো বলে কিছু ছিল না। এর বাপের কিছু সাই সম্পত্তি ছিল। এর বাপের নাম মৃত দিদার বক্স মোল্লা। কিছু সাই সম্পত্তি ছিল, কিন্তু এ তৃণমূলী যখনই ঢুকেছে এ বিশাল প্রভাবশালী হয়ে গেছে। এ 3 কোটি টাকা খরচা করে শুধু এর নিজস্ব বাড়ি তৈরি করেছে, এবং এ যে কত কোটি টাকার মালিক ও মনে হয় নিজেও জানে না। এবং ওর সম্পত্তি বাঁচানোর জন্য অনেক রকম আইটি ফাইল, অনেক রকম ট্রেড লাইসেন্স অনেক কিছু করে রেখে দিয়েছে। একটা শো বিজনেস করে রেখে দিয়েছে, অ্যামোটারি বিজনেস। তাতে মানে উল্টে লস হয় ওর, কিন্তু ওর মূল ইনকাম হচ্ছে তৃণমূল পার্টির থেকে। ও আজ পর্যন্ত কোনো ভালো কাজ করেনি। ও যে এতদিন তৃণমূলটা করছে, সিপিএম থেকে যে তৃণমূল পার্টিতে যোগদান করলো, ও কোনোদিনও কোনো মানুষের উপকার করেনি। ওর পাশে একটা লোক নেই। ও যখন দেখছে যে ওই অঞ্চল থেকে আমার একটা বিশাল প্রভাব উঠে গেছে এবং আমার কাছে সব ওদের মানে আমার কাছে লোকজন ওটা বাটা বেশি করছে, সেখানে ওদুত আইএসএফ দেরকে সঙ্গে নিয়ে আমার উপরে এই হামলাটা চালালো। আর এতে যদি আমি খুন হয়ে যেতাম, স্বর্গীয় রাজ্জাক খানের মতো দেখা যেত, হয়তো কিছু আইএসএফ দেরকে জেলে ঢোকাতো, কিছু তৃণমূলের নেতাকে জেলে ঢোকাতো, আবার 1 মাস পরে আবার ফের ছাড়িয়ে নিত। সুতরাং রাজ্জাকের মতো খুন হতে আমি রাজনীতিতে আসিনি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, শওকত মোল্লা কি এর সঙ্গে কোনোভাবে জড়িত আছে বলে আপনি মনে করছেন? না, এটা নো কমেন্টস। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। কারণ আপনি কি তৃণমূল দলটাকে ছাড়ছেন না আপনার স্ট্যান্ড কি এখন বর্তমানে, সেটা আমরা জানতে চাই লাস্ট। না, আমি তৃণমূল দলেই আছি, আমি তৃণমূলটাই করব, আমি তৃণমূল কংগ্রেসই করব, কিন্তু শওকত মোল্লার হাত ধরে করব না। মানে কারণ আমি প্রয়াত তৃণমূল নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সৌমেন মিত্র মহাশয়ের একনিষ্ঠ চালা, জানার নীতি আদর্শ, জানার মতাদর্শ আমার ভিতরে আছে। আমি তৃণমূল কংগ্রেস দলটাই করব, কিন্তু শওকত মোল্লার হাত ধরে করব না। শওকত মোল্লা ছাড়া তো শওকত মোল্লাই ভাঙড়ের কেন্দ্রবিন্দু, তৃণমূলের অবজারভার, এবং তিনি শুধু ভাঙড় নয়, দক্ষিণ 24 পরগনার একটা বড় দায়িত্ব আছে। তাহলে আপনি কার হাত থেকে তৃণমূল কংগ্রেস করবেন? দেখুন, রাজনীতিতে দলীয় জামাটা যখন যার খুলে যায়, তার কোনো অস্তিত্ব বলে কোনো কিছু থাকে না। আজ ভাঙড়ে আসছে, আজ ভাঙড়ের কাজকাম করছে, কাল যখন ভাঙড়ে না থাকবে ওনাকে আর ভাঙড়ের লোক চিনবে না। ভাঙড়ে যে শওকত মোল্লাই শেষ কথা বলবে এরকমটা নয়। ভাঙড়ের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা। এটা ভাঙড়, যেটা ভাঙে আবার গড়ে। এমনও তো হতে পারে যে শওকত মোল্লা আগামী দিন ভাঙড়ের দায়িত্বে থাকবে না, অন্য কেউ আসবে। সেটা হতে পারে, সময় বলবে। যাক, হ্যাঁ, সেটা সময় কথা বলবে। লাস্ট আমি যার হাত ধরে রাজনীতিটা শুরু করেছিলাম, তিনি রাজনীতির একজন চাণক্য, আর আমার হাত অনেক লম্বা। আমি কার হাত ধরে রাজনীতি করব সেটা আমার অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আপনি বলেছেন, ঠিক আছে। তো আপনার কাছে লাস্ট কোশ্চেন, আপনি এরকম একটা রেজ্জাক খান মতো একটা সিচুয়েশনের শিকার হয়েছেন, সাধারণ মানুষের, ভাঙড়বাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন লাস্ট আপনার কাছে? ভাঙড়বাসীর কাছে আমি এটা বার্তা দেবো যে আমি তৃণমূল কংগ্রেস দলটা যখন ঢুকেছি, তৃণমূল কংগ্রেস দলটা আমি করব। আর ভাঙড়বাসীর জন্য একটা অত্যন্ত সুখবর আছে, স্বচ্ছ ভাঙড় গঠন হবে, স্বচ্ছ ভাঙড়।
যে ভাঙড়ে দুর্নীতি বলে কোনো জিনিস থাকবে না, এবং দুর্নীতি পরায়ণ কোনো নেতা তৃণমূলের দলে থাকতে পারবে না, সেই সুব্যবস্থা আমি করছি। আপনার নাম, ডেজিগনেশন? এমডি রফিকুল ইসলাম ওরফে বাপি, তৃণমূল নেতা। ওকে, ধন্যবাদ আপনাকে।